লুঙ্গির অনেকটা অংশ ভিজে গেছে। আমি মাদ্রাসায় লেখাপড়া করি, তাই কিছুটা কনজারভেটিভ টাইপের। স্বপ্নদোষ বিষয়টা আমার কাছে টেনশনের। যখন আমি বিষয়গুলো নিয়ে ভাবছিলাম, এমন সময় আমার রুমে এসে উপস্থিত হলো আমার বড় ভাবির ছোট বোন। তাকে দেখার সাথে সাথে আমি কম্বল টেনে নিজের লুঙ্গিটা ঢাকার চেষ্টা করলাম। সে মিটিমিটি হাসছে। একে তো আমি হুজুর টাইপের মানুষ, তার উপর উনি আমার বেআইন হলেও আমার কাছে বেগানা নারী। উনি আমাকে বলল, কি বেআই, বিছানায় প্রস্রাব করেছেন নাকি নাকি হয়েছে? আমি কোনো কথার উত্তর না দিয়ে মুখটা ঘুরিয়ে ফেললাম। এমন সময় ভাবি নাস্তার টেবিল থেকে আমাকে এবং তার বোনকে ডাকতে লাগলো, ফাতেমা, নাস্তার টেবিলে নাস্তা দিয়েছি, তুই আবার কই গেলি? আর রাব্বি কি এখনো ঘুম থেকে ওঠেনি? তাড়াতাড়ি সবাই নাস্তা করতে এসো। বোনের ডাক শুনে আমার বেআইন রুম থেকে চলে গেল। আমি অনেকবার বড় ভাবিকে নিষেধ করেছি যেন তার বোনকে হুটহাট আমার রুমে না পাঠায়, তবুও ফাতেমা বড় ভাবি নিষেধ শোনে না। ফাতেমা চলে যাওয়ার পরে আমি এদিক ওদিক তাকিয়ে দৌড়ে বাথরুমে ঢুকে গেলাম। নাস্তার টেবিলে সবাই নাস্তা করতে বসেছেন। মা, বড় ভাই, বড় ভাবি এবং আমার বেআইন মানে বড় ভাবির ছোট বোন ফাতেমাও নাস্তা করতে বসেছেন। বড় ভাবি বললেন, কিরে ফাতেমা, সবাই নাস্তা করছে, তুই নাস্তা করছিস না কেন? বেআই আসুক তারপর নাস্তা করব। কথাটি শুনে বড় ভাই একটু আর চোখে তাকালেন, তারপর বললেন, কি ব্যাপার ছোট গিন্নি, আমার ভাইয়ের জন্য দরদ দেখি বেড়ে যাচ্ছে? দরদ বাড়বে না? আমার একটা মাত্র বেআই, তার জন্য তো দরদ বাড়বে, এটাই তো স্বাভাবিক। মা কোনো কিছু কানে না তুলে নিজের মতো নাস্তা করেই যাচ্ছেন, কারণ বেআইনের আমার প্রতি দরদটা মা ভালো করে জানে। এমন সময় আমি ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসলে বড় ভাবি বলল, আমার বোন তোমার জন্য নাস্তা না করে বসে আছে, আর তুমি আসতে লেট করছো। আমি কি কাউকে আমার জন্য ওয়েট করতে বলেছি নাকি? খবর নিয়ে দেখো, তোমার বোনের ক্ষুধা নেই। কি, আমার ক্ষুধা নেই? ঠিক আছে আপু, আমি এখন খাবো না। বলেই ফাতেমা নাস্তার টেবিল থেকে উঠে চলে গেল। মা বলল, তোর এই মুহূর্তে এই কথাটা বলাটাকে উচিত হয়েছে? দেখতো, মেয়েটা সকাল থেকে কিছুই খায়নি, তোর জন্য ওয়েট করছিল, আর এসেই তাকে ধন্যবাদ না দিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করলি। বড় ভাবি বলল, মা, আপনি নাস্তা করে চলে যান, দেখবেন ফাতেমার ক্ষুধা লাগলে ঠিকই এসে খেয়ে যাবে। আমি অতটা পাত্তা দিলাম না, কারণ আমি আছি স্বপ্নদোষের টেনশনে। বিকালবেলায় গেলাম ডাক্তারের চেম্বারে। ডাক্তার সাহেব আমার মুখে সব কথা শোনার পরে আমাকে কিছু ওষুধ লিখে দিলেন। বললেন, এই ওষুধগুলো খাবেন আর নিয়মিত আর্লি বেড আর্লি রাইস ফলো করবেন। ডাক্তার সাহেবের প্রেসক্রিপশনটা নিয়ে চেম্বার থেকে চলে আসলাম। বাসায় এসে ভাত খাওয়ার পর ভাবিকে বলেছিলাম এক গ্লাস পানি নিয়ে আসতে। ভাবির পরিবর্তে পানিটা নিয়ে আসলো আমার বেআইন ফাতেমা। ফাতেমা একটা মিষ্টি হাসি দিয়ে পানির গ্লাসটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, খুব তেষ্টা পেয়েছে বুঝি? আমি কোনো কথার উত্তর দিলাম না। ফাতেমা খেয়াল করলো আমার বিছানায় কিছু ঔষধ, তারপর জিজ্ঞাসা করলো, ওগুলো কিসের ঔষধ? জ্বরের। সে কপালে হাত দিয়ে বলল, কই, শরীর তো সাপের মতো ঠান্ডা, কারো অনুমতি না নিয়ে শরীর টাচ করা এক ধরনের অভদ্রতা। এটা শোনার পর বেআইন মনে হয় মনে কিছুটা কষ্ট পেয়েছেন। তার হাসি মুখটা হঠাৎ করে মলিন হয়ে গেল। পানির গ্লাসটা পাশে রেখে উনি চলে গেলেন। আমার মনে হয় এতটা শক্ত করে বলাটা উচিত হয়নি। আমি আছি আমার স্বপ্নদোষের টেনশন নিয়ে। এখানে বেআইন এগুলো কিছু ভালো লাগছে না। আমি ওষুধ খেয়ে নিলাম, তারপর ডাক্তারের কথা মতো তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করলাম। পরদিন সকালবেলা যখন আমার ঘুম ভাঙে, তখন শুরুতে চোখ যায় দরজার দিকে। দেখলাম দরজার ফাঁকা দিয়ে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে আমার বেআইন ফাতেমা। প্রথমে মনে করেছিলাম আমার দেখার ভুল, ভালো করে চোখ কচলিয়ে দেখলাম ভুল নয়। ফাতেমা আমার দিকে তাকিয়েছিল। আমাকে জেগে উঠতে দেখে সে হাসতে হাসতে আমার রুমে আসলো। কি গো বেআই, ওষুধ খেয়ে ঘুম ভালো মতো হয়েছে তো? বিষয়টা আমার কাছে অবাক লাগলো। আমি যে ওষুধ খেয়েছি ফাতেমা কিভাবে জানে? হয়তোবা কাল পানি দিতে এসে খেয়াল করেছে। আমি আবার রেগে মেগে বললাম, আমার ঘুম ঠিক মতো হয়েছে কি হয়নি সেটা আমার ব্যাপার, আপনি কেন বারবার এগুলোর খবর নেন? অতটা উত্তেজিত হবেন না। বলে আমার গায়ের উপর থেকে কম্বলটা টান দিতেই সে আমার লুঙ্গির দিকে তাকিয়ে হা করে আছে। সাথে সাথে আমিও লুঙ্গির দিকে তাকিয়ে ভীষণ লজ্জা পেলাম। আজকেও স্বপ্নদোষ হয়েছে। ফাতেমা লজ্জা পেয়ে চলে গেল। আমি মনে মনে ডাক্তারকে বকতে লাগলাম, কি ঔষধ দিয়েছে, এখনো রোগ সারছে না। আজ বিয়ানের সামনে আমার মান সম্মানটাই গেল। পরে মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমার কি কোথাও কোনো ভুল হচ্ছে? শুনেছি বয়সন্ধিকালে স্বপ্নদোষ হয় শয়তানের প্ররোচনায়, তাই ভাবলাম ডাক্তারের কাছে গিয়ে লাভ নেই, এবার একটা হুজুরের কাছে গিয়ে দেখি। হুজুরের ওসিলায় যদি কোনোভাবে এই রোগ থেকে শেফা পাওয়া যায়। বিকালবেলা আসরের নামাজের পর হুজুরের রুমে গেলাম। শুনেছি হুজুরের পানি পড়া ঝাড়ফুঁক নাকি খুবই ভালো। হুজুর আমাকে দেখে বললেন, কি ব্যাপার রাব্বি, ইদানিং নামাজ পড়া ছেড়ে দিয়েছো নাকি? না হুজুর, আসলে পড়ালেখার ব্যস্ততায় মসজিদে আসা হয় না, বাসায় নামাজ কায়েম করি। দেখো রাব্বি, বাসায় নামাজ পড়লে সওয়াব আছে, তার চেয়ে বেশি সওয়াব মসজিদে জামাতের সহিত নামাজ পড়লে। এখন কি জন্য এসেছো সেটা বলো। তারপর আমি লাজ লজ্জা ত্যাগ করে হুজুরকে আমতা আমতা করে সব কথা খুলে পড়লাম। আমার মুখে সব কথা শোনার পর হুজুর বললেন, তুমি কি রাত্রে ঘুমানোর সময় ঘুমের দোয়া পড়ে ঘুমাও? না হুজুর, এখানেই তো সমস্যা। ঘুমের দোয়া পড়ে না ঘুমলে শয়তান তোমার ঘুমের মধ্যে তোমাকে নানাভাবে প্ররোচিত করবে, আর এই সমস্ত অযাচিত কাজগুলো হবে। আজ থেকে ঘুমানোর আগে ঘুমের দোয়া পড়ে ঘুমাবে। রাতে ঘুমোতে এসে খাটে বসে হুজুরের কথা মতো ঘুমের দোয়া পড়তে লাগলাম। এমন সময় খেয়াল করলাম আমার রুমের বাথরুম থেকে বেআইন বের হয়ে আসছে। আমি তাকে দেখে দোয়া পড়া অর্ধেকে আটকে গেল। বেআইন বলল, পুরো ঘুমের দোয়াটা পড়ে নিন। দোয়া দুরুদ পড়তে গিয়ে অর্ধেকে থামতে নেই। আমি পুরো ঘুমের দোয়াটা পড়ে অবাক হয়ে গেলাম।
গেলাম। আমি যে ঘুমের দোয়া পড়ছি এটা বেআইন জানে কিভাবে? আপনি এখন কি চিন্তা করছেন সেটাও আমি জানি। কি ভাবছেন আপনি ঘুমের দোয়া পড়ছেন এটা আমি কিভাবে জানি? আমি আরো বেশি আশ্চর্য হয়ে যাচ্ছি। আসলে সত্য কথা বলতে আমার বড় ভাবির এই ছোট বোনটা অনেক কিছু জানে যা আমাকে মাঝে মধ্যে অবাক করে দেয়। আজকে আমি উত্তেজিত হলাম না, বললাম আপনার এত কিছু জানতে হবে না, দয়া করে ঘুমোতে যান। উনি আরো কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি অস্বস্তি বোধ করছি দেখে শেষ পর্যন্ত উনি চলে গেলেন। আমি শুতে শুতে মনে মনে ভাবলাম, আল্লাহ আজকে যেন শয়তান আমাকে পরাজিত করতে না পারে। মাঝরাতে খট করে একটা শব্দ হলো, সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল। আবছা আলো আধারিতে দরজা খোলার শব্দ পেলাম। আমি তবুও ঘুমের ভান করে শুয়ে রইলাম। অন্ধকারের ভেতর কে যেন গুটি গুটি পায়ে আমার বিছানার দিকে আসছে। কিছুটা ভয় কিছুটা সংকোচ আমার ভেতর কাজ করতে লাগলো। তবুও মনের ভেতর সাহস আছে। আমি তো ঘুমের দোয়া পড়েছি, যত বড় শয়তান কিংবা অপশক্তি হোক এই দোয়ার উসিলায় আমাকে কিছুই করতে পারবে না, যতই মনে সাহস থাকুক। তবুও আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। এর মাঝে হঠাৎ কারেন্টটা চলে গেল, বৈদ্যুতিক পাখা থেমে গেল। আমি খেয়াল করলাম আমার বিছানার পাশের জানালাতে মেছো পেঁচায় এসে পায়ের নখে আঁচড় দিচ্ছে। হালকা বাতাসে বাথরুমের দরজাটা খোলা বাধা করছে। আমি তবুও বিছানার সাথে শক্ত হয়ে লেগে আছি। অন্ধকারে সেই মানুষটি এতক্ষণে আরো বেশি আমার নিকটে চলে এসেছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যা ভাবছেন তা নয়, কিন্তু অন্ধকারে সেই মানুষটি আসলেই কি মানুষ নাকি কোনো প্রেতাত্মা তা জানতে হলে দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করে জানাতে হবে।